অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আমার স্ত্রীকে শুধু মায়ের সঙ্গে ঝগড়া করার জন্য সেটার রুমে আটকে রেখেছিলাম, কিন্তু পরের দিন সকালে দরজা খুলে যা দেখলাম তাতে আমার পা কাঁপতে শুরু করলো। আমি কসম করে বলছি এমন কিছু হতে পারে আমি কখনোই ভাবিনি। আমি তাকে শোবার ঘর থেকে টেনে বের করে সেটার রুমে ঠেলে ঠুলিয়ে দিয়েছিলাম শুধু এই কারণে যে সে আমার মায়ের সঙ্গে ঝগড়া করার সাহস দেখিয়েছিল। কিন্তু পরের দিন সকালে দরজা খুলতেই দেখি সে নেই, আর সেই মুহূর্তেই আমার বুকটা কেঁপে উঠল। আমি কি তবে এমন একটা সীমা পার করে ফেলেছি যেখান থেকে আমার ফেরার কোনো পথ নেই? আমি নিশ্চিত ছিলাম সে কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না। তার বাপের বাড়ি দিনাজপুর ঢাকা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। এই ঢাকায় আমি ছাড়া তার চেনার মতো আপন বলতে কেউ নেই, এমনকি সংসারের কোনো টাকা পয়সার ওপরেও তার নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না। এই অন্ধকার বিশেষ নিয়েই আমি নিশ্চিন্ত মায়ের পাশে ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম। আমার মা রাবেয়া বেগম সব সময় নিজেকে এমন একজন নারী ভাবতেন যিনি পরিবারের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন। তার তীব্র বিশ্বাস ছিল পুত্রবধূকে সব বিষয়ে তার প্রতিটি কথা বন্ধ করার মতো মেনে চলতে হবে। আমিও এমন করতাম। একমাত্র ছেলে হিসাবে বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করা আমার প্রধান কর্তব্য। সেখানে স্ত্রীকে যদি একটু মেনিয়ে নিতে বা সাহস করতে হয় তাতে সমস্যা কোথায়? আমার স্ত্রী মীরা ঢাকার বাইরের মেয়ে। ঢাকার একটা কলেজে পড়ার সময় আমাদের পরিচয় হয়েছিল। আমাদের সম্পর্কের কথা যখন বাড়িতে জানতেই মা শুরু থেকেই প্রচণ্ড বিদ্যা করেছিলেন। মা বলেছিলেন ওই দূরে গায়ের মেয়ের পরিবার এতে দূরে থাকে, কোনো আপদ বিপদ হলে যা আসার কতই তো 1000 টাকা শেষ। তাছাড়া ঢাকার কালোচারের সাথে কি ওইসব অঞ্চলের মেয়ে মিলতে পারে? মীরা সেই দিন কাঁদছিল, তবুও আমার হাত ধরে দ্রুতভাবে বলছিল, তুমি চিন্তা করো না, আমি তোমার মায়ের পায়ে ধরে হলেও ওনাকে বোঝাবো। আমি এই পরিবারের একজন হয়েই থাকব। বছরে শুধু একবার নিজের বাবা মাকে দেখতে গেলেই আমার চলবে। শেষ পর্যন্ত অনেক অনুনয় বিনয় পর মা অনতৃপ্তও বিয়েতে রাজি হয়েছিলেন। কিন্তু বিয়ের পর যখনই আমি মীরা আর আমাদের ছোট ছেলেকে নিয়ে দিনাজপুরে ওর বাবা মায়ের কাছে বেরোতে যেতে চাইলাম, মা সবসময় কোনো না কোনো জলিট অজুহাত দাঁড় করিয়ে আমাদের যাওয়া আটকায় দিতেন। আমাদের প্রথম সন্তান জন্ম নেওয়ার পর মীরা ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। বাচ্চাকে কিভাবে বড় করা হবে তা নিয়ে প্রায় ঘরে অশান্তি হতো। আমি ভাবতাম মা তো ভিন্নত্ব, তিনি তার নাতির ভালোর কথাই ভাবছেন, তাই তার কথা শুনলে ক্ষতি কী? কিন্তু মীরা বাবার আর সহজে মাথা নত করতে চাইতো না। কখনো বাচ্চাকে বাড়িতে খাবার হিসাবে খিচুড়ি দেওয়া হবে নাকি ফলমূলা দুধ, এমন সাধারণ বিষয় নিয়েও শাশুড়ি বউয়ের মধ্যে জেদাজেদি লেগে যেত। মা রেগে গিয়ে রান্নাঘরে সেটাতে ডিশ বা বাতি মেঝেতে ছুঁড়ে ফেলতেন, তারপর বুকে হাত দিয়ে সোফায় বসে পড়তেন। অভিযোগ করত যে মীরার অবাধ্যতার কারণে রাগে তার প্রসার বেড়ে শরীর খারাপ হয়ে গেছে। সীমাপ্রতি আমরা যখন গ্রামের বাড়িতে একটা পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলাম, পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিল। জানির ধকল সাইতো না পেরে বাচ্চার প্রচণ্ড জ্বর এলো, এমনকি রাতের দিকে জ্বরের ব্যাঘর বাচ্চার খিঁচুনি নিয়েও শুরু হলো। মা ডাক্তার আগেই মীরার ওপর চিৎকার করে উঠল,
শহরে লেখাপড়া করেছি, অথচ একটা বাচ্চার যত্ন নিতে জানিস না। কেমন মা তুই? আমার নাতনিকে তো মেরেই ফেলবি। আমিও এখন মায়ের থেকেই বিশ্বাস করলাম। আমার সব রাগ আর উৎকণ্ঠা গিয়ে পড়ল মীরার ওপর। মীরা তখন ভয়ে আর ক্লান্তি কাঁপছিল, কিন্তু নিজের কান্না লুকানোর চেষ্টাও সে আর করছিল না। সেই রাতে মীরা এক মুহূর্তের জন্য চোখ বেজেনি। সারা রাত জেগে বাচ্চার মাথায় জলপটি দিয়েছে, সেবা করছে, আর আমি যাত্রার ক্লান্তি আর মানসিক শান্তিতে মায়ের ঘরে পাশে বিছানায় গিয়ে নিশ্চিন্তিতে ঘুমিয়ে পড়লাম। পরের সকালে ঢাকা থেকে হঠাৎ আমাদের কিছু দূরের সম্পর্ক আত্মীয় এসে হাজির হলেন। মা মীরার হাতে একটা 25 টাকার নোট গুঁজে দিয়ে ড্রয়িং রুম থেকেই হুমকি বললেন, যাও বাজার থেকে মেহমানদের জন্য ভালো মাছ আর দুপুরের রান্নার সবজি কিনে নিয়ে আসো। আমি দরজার আড়াল থেকে দেখছিলাম মীরা ক্লান্তিতে ঠিকমতো দাঁড়াতেও পারছে না, তার চোখ দুটো লাল হয়ে আছে। আমি আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিলাম, তখনই মা তপ্ত গলায় আত্মীয়দের সামনে বলে উঠলেন, আমি এই বয়সে বাজারে গেলে লোকে তোমার নামে হাসবে বাবা। আমিও তো সারা রাত ঘুমাতে পারিনি। ও এই ঘরের বউ, মেহমানদারি আর রান্না করা ওর দায়িত্ব। শরীর আর মনের দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত। মীরা এবার আর চুপ থাকলো না। সে সোজা হয়ে দাঁড়িয়ে মানব ক্লান্তি সন্তুষ্ট গলায় বলল, আমি সারা রাত জেগে আপনার নাতির জীবন বাঁচিয়েছি। এই অতিথিরা আপনার, আমার কেউ না। আমি আপনার ছেলের বউ হতে পারি মা, কিন্তু এই বাড়ির কোনো চাকরানি নয়। মায়ের মুখে দুটো রাগ দেখে অপমানে জ্বলে উঠল। ড্রয়িং রুমে বসে আত্মীয়দের সামনে নিজেকে চরম অপমানিত মনে হলো আমার। পুরুষ আঘাত লাগাই রাগে অন্ধ হয়ে আমি মীরার হাত শক্ত করে চেপে ধরলাম। তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেলাম বাড়ির পেছনে অন্ধকার সেটার রুমের দিকে। সেখানে কোনো খাট ছিল না, কোনো মিদুর বা কম্বলও ছিল না। ছিল শুধু ধুলোবালি আর কিছু ভাঙা আবশ ভাব। আমি তাকে ভেতরে ধাক্কা দিয়ে ফেলে কক্ষ গলায় বললাম, তোমাকে সাজা করার জন্য আমাকে কঠোর হতে হবে, যাতে তুমি আমার মাকে সম্মান করতে শেখো। আজ সারা রাত এখানেই থাকো। বাইরে থেকে ভারী তালাটা আটকে দেওয়ার সময় আমি মীরার কোনো কান্নার আওয়াজ পাইনি। পরের সকালে যখন মানুষত্ব বড় একটা অপরাধ বোধ নিয়ে আমি সেটা তালাটা খুললাম, ভেতরটা একদম শূন্য। মীরা সেখানে নেই। জানলার গ্রিলটা ভাঙা, আর মেঝেতে পড়ে আছে শুধু ওর হাতের চুড়ি, রুলি আর এক টুকরো ছেঁড়া শাড়ি। আমার পুরো শরীর আতঙ্কে জমে গেল। মীরা কোথায় গেলে? বউ শাশুড়ি পর্ব 2। মেঝেতে পড়ে থাকা মীরার ভাঙা রুলি আর শাড়ির টুকরোর দিকে তাকিয়ে আমার হাত পা বরফ হতে আসছিল। বুকের ভেতরটা এমনভাবে খালি হয়ে গেল যা আমি এর আগে কখনো অনুভব করিনি। এটা গিল ভেঙে জানালা দিয়ে সকলের আলো এসে পড়েছে ঘরের ধুলোবালির ওপর, কিন্তু মীরা নেই। সেই ওই ভাঙা গ্লিন দিয়ে কোথায় যেতে পারে? 400 কিলোমিটার দূরে, দিনাজপুরে, নাকি অন্য কোথাও? আমি হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠলাম, মীরা, মীরা তুমি কোথায়? আমার গলার আওয়াজে ড্রয়িং রুমের থেকে মা আর সকলের চা খেতে বসা আত্মীয়রা ছুটে এলেন। সেটা রুমের সামনে ভেঙা জানালা আর খালি ঘরের দিকে তাকিয়ে মা এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু পরক্ষণেই তার মুখের ভীতি কেটে গেল। সেখানে ফুটে উঠল তীব্র বিরক্ত। মা কপাল হাত দিয়ে সোফায় বসে বললেন,
দেখলি আবির, দেখলি তোর বইয়ের কাণ্ড। শাশুড়ির সাথে মুখে মুখে তর্ক করে এখন আবার ঘর ভেঙে পালিয়েছে। লোক সমাজে আমাদের আর কোনো মুখ থাকলো না। ও যে এত বড় এক গুয়ে আর ঘাড় তেরা মেয়ে আমি আগেই জানতাম। মেয়ের এই চেনা আজহারি সেই দিন প্রথমবার আমার কানে তীব্রর মতো বিঁধল। আমার মাথায় তখন মীরার সেই লাল হাতে থাকা ক্লান্ত চোখ দুটো ভাসছিল। যে মেয়েটা সারা রাত আমার সন্তানের কপালে জলপটি দিয়েছে, তাকে আমি একটা অন্ধকার ধুলোবালি ভরা ঘরে বন্দি করে রেখেছিলাম। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মায়ের দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে বলে উঠলাম, মা এখন এসব বন্ধ করো। ও এই অচেনা শহরে কোথায় যাবে? ওর কাছে কোনো টাকা নেই, চেনার মতো কেউ নেই। যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়। মা আমার ধমক শুনে আকাশ থেকে পড়লেন। নিজের ছেলের মুখে এমন প্রতিবাদ তিনি হয়তো জীবন এই প্রথম শুনলেন। আত্মীয়রা ফিসফিস করতে শুরু করলো, বউ বলে থানায় জিডি করতে। কেউ আবার মীরার চরিত্র নিয়ে পাকা কথা শোনাতে ছাড়ল না। আমি আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালাম না। পকেটে ফোন আর মানি ব্যাগটা নিয়ে পাগলের মতো ছিটকে বের হয়ে গেলাম রাস্তায়। আমাদের বাসাটা ঢাকার মিরপুরে একটা গলির ভেতরে। আমি খালির মোড়ের সিসিটিভি ক্যামেরা থাকা দোকানদারের কাছে ছুটে গেলাম। অনেক অনুরোধের পরে সকলের ফুটেজ চেক করতে আমার চোখ আটকে গেল। ভর সরে 5টার দিকে, যখন চারপাশ কুয়াশায় ঢাকা ছিল, একটা চাদর গায়ে জড়িয়ে মীরা খালি গলি দিয়ে হেঁটে যাচ্ছে। তার হাতের মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত আর ধীর স্থির ভাব, যেখানে কোনো বিরিন্দশালা থাকে। চির মুক্তর আনন্দ ছিল হেঁটে যাচ্ছে। ফুটেজে দেখলাম সেই মেন রোডে গিয়ে একটা রিকশায় উঠল, কিন্তু রিকশাটা কোন দিকে গেল তা আর বোঝা গেল না। আমি একটা বাইক নিয়ে বাগতলি সব টাইনালের দিকে ছুটলাম। দিনাজপুর যাওয়ার বাসগুলো ওখান থেকেই সরে সারাটা রাস্তায় আমার বুক ধড়ফড় করছিল জম ঠেলে। যখন বাগতলি পৌঁছালাম তখন দুপুর হয়ে গেছে। কেউ টানরে, কেউ নেটরে মীরার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করতে লাগলাম, কিন্তু কেউ তাকে দেখেনি। দিনাজপুর ঢাকার গামী বাসার কোনো হেল্পার বা সুপারভাইজার ও এমন কোনো একাকী নারীর সন্ধান দিতে পারল না। হতাশ হয়ে যখন টার্মিনালের এক কোণে বসে মাথা চেপে ধরছিলাম, ঠিক তখনই আমার ফোনে একটা অন্য নাম্বার থেকে কল এলো। আমি বুক ভরা আশা নিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো মীরা, তুমি কোথায় মীরা? ওপাশ থেকে মীরার গলায় ভেসে এলো না একটা গভীর পুরুষালী কণ্ঠ। বললেন, আপনি কি মীরা বেগমের স্বামী আবির হাসান বলছেন? হ্যাঁ আমি বলছি। মীরা কি আপনার সাথে আছে? ও কোথায়? আমি প্রায় কেঁদে ফেললাম। ওর পাশে থাকা ঠান্ডা গলায় উত্তর এলো, আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলছি। কুলি বিশ্ব রোডের কাছে একটা সড়ক দুর্ঘটনায় একজন নারী মারাত্মক আত্মহত্যা করেছেন। ওনার ভ্যানিটি ব্যাগের ভেতর এটা ডায়েরি পাওয়া গেছে, যেখানে আপনার নাম আর মোবাইল নাম্বার লেখা। ওনার অবস্থা খুবই আত্মজনক, আপনি দ্রুত চলে আসুন। ফোনটা কেটে গেল। আমার হাতের মুঠো থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। পুরো পৃথিবীটা যেন আমার চোখের সামনে দুলতে লাগলো। মাঝে মধ্যে আমরা যাকে অবহেলা করি তাকে হারানোর ভয়টা যখন সত্যি হয়ে সামনে দাঁড়ায়, তখন
বোঝা যায় নিজের অস্তিত্ব কতটা জুড়ে সে ছিল। মীরা কি তবে সত্যি এমন এক সীমায় চলে গেল যেখান থেকে আর কোনো দিন ফিরে আসা সম্ভব নয়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এই নামটা শুনে যে কোনো সুস্থ মানুষের বুকও এক অজানা আতঙ্ক ভর করে। আর অজানা আমি আমার জীবনে সবচেয়ে বড় অপরাধ বোধ বোঝাটা মাথায় নিয়ে এই হাসপাতালে জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে আছি। চারপাশের চিৎকার, সেটাটেট চাকর শব্দ আরও ওষুধ কুট বন্ধ, সব কিছু মিলিয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। পাগলের মতো কাউন্টারে মীরার নাম জিজ্ঞাসা করতে আমি যখন ট্রমা সেটারেট এর দিকে এগিয়েছি, তখনই দূর থেকে দেখতে পেলাম সাদা আপরসন পরা একজন ডাক্তার বের হয়ে আছে। আমি ওনার সামনে গিয়ে প্রায় আছড়ে পড়লাম। ডাক্তার সাহেব, কুলিল বিশ্ব রোডের অ্যাক্সিডেন্ট যে মেয়েকে আনা হয়েছে, মীরা, ও কেমন আছে? ডাক্তার আমার দিকে একবার তাকালেন। ওনার চোখ চরম ক্লান্তি। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি ওনার স্বামী? পেশেন্টের আকৃষণ খুব একটা ভালো না, মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, ইন্টারনাল ব্লিডিংও হয়েছে। আমরা ওনাকে আইসিইউতে শিফট করেছি। প্রচুর রক্ত প্রয়োজন, ওর নেগেটিভ। আপনি দ্রুত রক্তর ব্যবস্থা করুন আর এই প্রেসক্রিপশনাল ওষুধগুলো নিয়ে আসুন। আমাদের হাতে একদম সময় নেই। ডাক্তার চলে গেলেন। আমার পায়ের তলার মাটি যেন আরেকবারের ধুলতে লাগলো। ও নেগেটিভ এই দুর্বল রক্ত আমি এই মুহূর্তে কোথায় পাবো? আমার নিজের রক্ত তো ও পজিটিভ। হঠাৎ করেই আমার মনে পড়লো মীরার একটা আশ্বাসের কথায়, সে প্রতি বছরই তার জন্মদিনে কোনো না কোনো ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে আসতো। আমি সব সময় বলতাম নিজের শরীরে রক্ত নেই, আবার গেছো রক্ত দিতে? মীরা তখন হেসে বলল, আমার রক্ত ও নেগেটিভ, খুব রিয়াল। কার কখন কাজে লাগে যা বলা তো যায় না। আজ এই রোয়ার ওই মীরার নিজের বেঁচে থাকার জন্য প্রয়োজন, আর আমি তার স্বামী হয়েও তাকে রক্ত দিতে পারছি না। আমি অহন হয়ে পরিস্থিতির সবাইকে ফোন করতে লাগলাম। ফেসবুক গ্রুপ পেশেন্ট দিকে এগোতেই বলে নিয়তির নিষ্ঠুর পরিহাস যে মীরাকে আমি কাল রাতে একটা জঘন্য অপরাধীর মতো সেটা রুমে আটকে রেখেছিলাম, আজ তাকে এক ব্যাগর রক্তর জন্য বাঁচানোর আকুতি নিয়ে আমাকে পুরো দুনিয়ার সামনে হাত পাততে হয়েছে। এর মধ্যে আমার ফোনে মায়ের কল এলো। আমি রিসিভ করতে ওপাশ থেকে মায়ের বিরক্ত গলা, হ্যালো আবির, তুই নাকি হাসপাতালে গিয়েছিস? ওই অলক্ষী মেয়ে কি সত্যি অ্যাক্সিডেন্ট করেছে, নাকি আমাদের ফাঁসানোর জন্য নতুন নাটক সাজিয়েছে? শোন, বেশি টাকা পয়সা খরচ করিস না, নিজের দোষে ঘর থেকে পালিয়েছে, এখন ওনাকে চিকিৎসার জন্য আমাদের ঘটিবাটি বেচতে হবে নাকি? মায়ের প্রতি শব্দ শুনে আমার কানে লাগানো সিমের মতো লাগলো। যে মা সারা জীবন নিজেকে তাগ্গি বলে দাবি করেছে এসেছে, তার মনের ভেতর এতখানি নিষ্ঠুরতা লুকিয়েছিল, নাকি আমি অন্ধ ছিলাম? মার এই রূপটা কোনো দিন দেখতে চাইনি। আমি কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিলাম। আজ প্রথমবার মায়ের ওপর আমার চরম ঘৃণা হলো। ভাগ্য ভালো ছিল, আমার এক বন্ধুর মধ্যে সীমাবন্ধনী ব্লাগের এক ভালাটিঙ্গের সন্ধে পেলাম। সে এক ব্যাগ ও নেগেটিভ রক্ত নিয়ে হাসপাতালের আইডির সামনে এসে হাজির হলো। রক্ত
জমা দিয়ে যখন আইসিইউরি কাছের জানালাটা দিয়ে ভেতরে তাকালাম, আমার বুকে ফেটে কান্না চলে এলো। সাদা চাদরে ঢাকা মীরার শরীরটা, মাথায় ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক। কাল রাতেও যে মানুষটা শ্বাস রীতিরে আমার সামনে দাঁড়িয়ে নিজের অধিকারের কথা বলেছিল, সে আজ কৃত্রিম নিঃশ্বাস নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওর এই মালিন মুখের দিকে তাকিয়ে আমার কেবলই মনে হতে লাগলো, মীরা যদি এই গিলি ভেঙে পালিয়ে না যেত, তবে হয়তো আজ ও সুস্থ থাকতো। আমি ওকে এই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। ঠিক তখনই আইডির দরজা খুলে এক নার্স বের হয়ে এলেন। ওনার হাতে একটা প্লাস্টিকের ব্যাগ, যাতে মীরার সেই কুলিং বিশ্বরেডের পাওয়া ভ্যানিটি ব্যাগ আর একটা রক্ত ভেজা ছোট ডায়েরি রয়েছে। নার্স বললেন, এটা পেশেন্টের জিনিসপত্র, আমি রাখুন। আপনি কাঁপতে কাঁপতে ডায়েরিটা হাতে নিলাম। পাতালগুলো উল্টেই আমার চোখ আটকে গেল। মীরার চেনা হাতের লেখায়। ডায়েরির শেষ পাতায় সম্ভবত কাল রাতেই সেটা রুমের অন্ধকারে বসে ফোনের অবস্থা আলোতে ও কিছু একটা লিখেছিল। সেখানে লেখা ছিল, আবির, আমি ভেবেছিলাম ভালোবাসার টানে এক মহাসমুদ্র পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি, কিন্তু আজ বুঝলাম আমি কোনো পরিবারে আসিনি, এসেছি একটা খাঁচায়। সেখানে শাশুড়ির অহংকার আর স্বামীর পুরুষত্ব ঠেকিয়ে রাখতে একটা বউকে প্রতিদিন মারতে হয়। তোমার মা ভাবতেন আমি ওনার ছেলের কেড়ে নিতে এসেছি, আর তুমি ভাবো মাকে খুব খুশি করেই তোমার একমাত্র ধর্ম। তোমাকে এই সংসারে আমি শুধু একটা দোষী ছাড়া আর কিছুই হতে পারলাম না। আজ রাতে তুমি শুধু আমাকে সেটা রুমে লক করোনি আবির, তুমি আমাদের সম্পর্কটাকেও চিরদিনের মতো লক করে দিয়েছো। যদি কালকের সকালটা আমি দেখতে পাই, তবে এই খাঁচা ভেঙে আমি এমন এক জায়গায় চলে যাব, যেখানে রাবেয়া বেগম, হমুক আর আবির হাসানের কাপুরুষতা আমাকে ছুঁতে পারবে না। আমাদের সন্তানকে তোমার মায়ের ছায়ার কালচার থেকে দূরে রাখা। ডায়েরির লেখায় ঝাপসা হয়ে আসছিল আমার চোখের পানিতে। মীরা দিনাজপুর যাচ্ছিল না, মীরা আমাদের এই মায়ের শহর, এই বিষাক্ত সংসার ছেড়ে চিরদিনের জন্য মুক্ত হয়ে যাচ্ছি। হঠাৎ আইডিয়ার ভেতরে একটা কক্ষ বিপ বিপ শব্দ শুনতে পেলাম। ভেতরে মানুষের লাইটগুলো দ্রুত ওঠানামা করতে শুরু করলো। ডাক্তার আর নার্সরা তাড়াহুড়ো করে মীরার বেডের দিকে ছুটে গেলেন। আমার হাত থেকে মীরার ডায়েরি মেঝেতে পড়ে গেল। মীরা কি তবে সত্যি চলে যাচ্ছে? আমাকে ক্ষমা করার সুযোগটাও কি সে দেবে? চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে, দয়া করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।